প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি বা এসএসসির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানে আর্থিক বিবরণী এর একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হচ্ছে আমাদের কুরিন খরচ বা অনাদি পাওনা খরচ নির্ণয়, আর আরেকটি হচ্ছে নিট প্রাপ্য হিসাব বা দেনদার নির্ণয়। এই দুটি টপিক হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর জন্য আতঙ্ক বলা যায়। এই দুইটি টপিককে আমরা আতঙ্ক বলতে পারি, আর্থিক অবস্থা বিবরণী। কারণ আর্থিক অবস্থা বিবরণী না মিলার দুটি কারণ, সেই দুটি কারণই হচ্ছে কুরিন বা অনাদি পাওনা খরচ নির্ণয়, আরেকটি হচ্ছে নিট প্রাপ্য হিসাব। এই দুটি কারণে আমরা আর্থিক বিবরণীটা উভয় পাশে মিলাতে পারি না। আজ এই ভিডিওতে পুরো ক্লিয়ার করার চেষ্টা করব যেন আগামীতে আর আমাদের যেন এই কুরিন যাবতীয় কোনো সমস্যা না হয় বা নিট প্রাপ্য হিসাব বা দানাদার জাতীয় কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে একদম দেখতে পাচ্ছ যে এইদিকে একটি উদ্দীপক তুলে রেখেছি, একদম হুবহু পরীক্ষায় যেভাবে বা বোর্ড প্রশ্নগুলো যেভাবে করে সেই অনুপাতে তথ্যগুলো লিখে রেখেছি, এবং এই তথ্যগুলোর ব্যবহার করে আমরা এই দুটি সমস্যাকে সলিউশন করবো। এবং এই দুটি সমস্যার দেখতে পাচ্ছ একদম চার্টও আমি লিখে রেখেছি যে এই কথার বাহিরে আর কোনো কথা আসবে না, বরং আমি এখানে তথ্য বেশি দিয়েছি। এই তথ্যগুলো সবগুলো একটা অঙ্কে থাকে না, যা লাগে একদম আমি একদম স্পষ্ট তুলে ধরেছি যে কুরিন খরচ নির্ণয় করতে গেলে আমাদের যাবতীয় যা দরকার সব রয়েছে এখানে, 4টি স্টেপে লিখেছি। আর নিট প্রাপ্য হিসাবে দেনাদার নির্ণয় করতে গেলে আমাদের যা যা লাগে একদম সব এখানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যদি কুরিন বা অনাদি পাওনা জাতীয় এই কাজগুলো সলিউশন করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে নিট প্রাপ্য হিসাব। আমাদের এই কুরিন এর টপিক আমাদের এই প্রাপ্য হিসাবের ক্ষেত্রে খুবই কম প্রয়োজন, কিন্তু কুরিনের কাজ আমাদের নির্ণয় করতে গেলে আমাদের নিট প্রাপ্য হিসাব প্রয়োজন। তাহলে আমরা আগে শিখবো যে কীভাবে মূলত প্রাপ্য হিসাবটা নির্ণয় করতে হয়, নিট প্রাপ্য হিসাব কীভাবে নির্ণয় করতে হয়। এটা আমাদের স্পেসিফিকভাবেও বলতে পারে, এমসিকিউর ক্ষেত্রে থাকতে পারে। আর আমরা তো আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে অবশ্যই এটা পাবোই যে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। আর আমরা যদি এটা এই এসএসসির কথা চিন্তা করি তাহলে আমাদের এমসিকিউ এবং এই আর্থিক অবস্থা বিবরণী সম্পদ পাশে আসবে। হ্যাঁ, আর যদি আমরা এইচএসসির কথা চিন্তা করি তাহলে এটা আমরা আর্থিক বিবরণীতে তো পাবোই, আর্থিক বিবরণী ফার্স্ট পার্টে পাবো, আমরা সেকেন্ড পার্টে পাবো, এবং আরেকটি ষষ্ঠ অধ্যায় আছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর, এইচএসসির একটা ষষ্ঠ অধ্যায় আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, সেই অধ্যায় প্রাপ্য হিসাব এই সমূহের হিসাব রক্ষণ পদ্ধতিতে আমাদের এই কাজটা প্রয়োজন পড়ে। এই দুটি কাজেই প্রয়োজন পড়ে, তাহলে এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি। আচ্ছা, আমরা পার্ট ওয়াইজ আগে এটাকে সলিউশন করার চেষ্টা করব, মানে নিট প্রাপ্য হিসাবে আমরা নির্ণয় করব, তারপরে আমরা কুরিন খরচ বা অনাদি এটা নির্ণয় করব। দেখতে পাচ্ছি আমরা একটা চার্টের মধ্যে লেখা আছে যে প্রথমেই হচ্ছে আমার দেনাদার মানে প্রাপ্য হিসাব, তার সাথে ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় যদি থাকে যোগ করতে হয়, আর অলিখিত আন্তঃফেরত থাকলে আমরা বিগ করব, নতুন কুরিন থাকলেও বিগ করব, নতুন কুরিন সঞ্চিতি থাকলেও বিগ করব। তাহলে এখান থেকে এই জিনিসটা আমরা স্পষ্ট যে শুধু একমাত্র ধারে বিক্রয়টা যোগ হয়েছে দেনাদারের সাথে, মানে ধারে বিক্রয় একমাত্র দেনাদারকে বৃদ্ধি করেছে, আর অলিখিত আন্তঃফেরত, নতুন কুরিন সঞ্চিতি এই তিনটি আমাদের দেনাদারকে হ্রাস করেছে, মানে আমরা বিগ করেছি এই তিনটি থেকে। তাহলে আমরা এটা একটু মুখস্থ করে নেব যে দেনাদারের সাথে আমাদের ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় থাকলে যোগ হয়, আর অলিখিত আন্তঃফেরত বা নতুন কুরিন সঞ্চিতি এগুলো থাকলে আমাদের বিয়োগ হবে। তাহলে এটা যদি আমাদের কদ আগে আসে বা আমাদের স্পেসিফিকলি যদি সম্পদের পাশে এটা করতে হয় তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে দেনাদারটা কোথায় রয়েছে। অবশ্যই সেটা রেওয়া মিলে দেওয়া থাকবে, আমি একদম পূর্ণাঙ্গ একটা রেওয়া মিলে এখানে লিখে রেখেছি, ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ স্পষ্ট দেওয়া থাকবে দেনাদারের পরিমাণটা, বা দেনাদার ও পাওনাদার এইভাবেও থাকতে পারে। পাওনাদার তো ক্রেডিট পাশে থাকবে, পাওনাদার তো কোনো কাজ নেই। তাহলে আমাদের প্রয়োজন দেনাদার, তাহলে দেনাদারের এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি আমরা 60,000 টাকা আছে, তাহলে অবশ্যই আমরা এখানে 60,000 টাকা বসাবো, এই দেনাদারের পরিমাণের জায়গায় লিখলাম। তারপরে দেখতে পাচ্ছি আমরা দেওয়া হচ্ছে ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয়, আসলে এইগুলা আমাদের সবসময় সমন্বয়ে দেওয়া থাকে। এই যাবতীয় জিনিসগুলোকে আমরা বলি মূলত রেওয়া মিল। এই রেওয়া মিলে শুধু দেনাদারটাই পাবো, আর ধারে বা অলিখিত বিক্রয়ের তথ্যগুলো অবশ্যই আমরা সমন্বয় পাবো, বা অন্যান্য তথ্যগুলি লেখা থাকতে পারে এখানে একই জিনিস। তাহলে অন্যান্য তথ্যগুলিতে আমরা এগুলো পাবো, মানে নতুন জাতীয় যেগুলো সেগুলোকে মূলত আমরা সমন্বয়ী কাছ থেকে খুঁজে বের করবো। নতুনগুলো অবশ্যই নতুন আর অলিখিত একই বিষয়, সেগুলো আমাদের সমন্বয়ে থাকবে। আর পুরাতনগুলো যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা এইখান থেকে নিব। পুরাতনগুলো রেওয়া মিলের সকল তথ্যকে বলা হয় পুরাতন তথ্য, আর সমন্বয়গুলোকে বলা হয় নতুন তথ্য। তাহলে লিখলাম দেনাদার 60,000 টাকা, এখন আমার প্রয়োজন ধারে বিক্রয় বা
অলিখিত বিক্রয়। এখানে প্রথম সমন্বয়ে কিন্তু স্পষ্ট পাওয়া যাচ্ছে ধারে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তাহলে অবশ্যই এটা আমাদের দেনাদারকে বৃদ্ধি করবে, যার জন্য আমার এটাকে যোগ আকারে রাখতে হবে, যার জন্য এটা আমরা যোগ আকারে রাখলাম। আচ্ছা, তাহলে যোগের কাজ শেষ। দেনাদারকে বৃদ্ধি করে একমাত্র ধারে বিক্রয়ী। এখন হচ্ছে আমাদের বিয়োগের কাজগুলা, যেইগুলো দেনাদারকে হ্রাস করে। প্রথমে তারপরে দেখতে পাচ্ছি দেওয়া আছে যে অলিখিত আন্তঃফেরত। অলিখিত আন্তঃফেরত, অলিখিত আর নতুন একই বলেছিলাম আমি, আর নতুন তথ্য সব আমাদের এই জায়গায় থাকে। তাহলে এখানে দেখি কোথায় আছে অলিখিত আন্তঃফেরত, বলা আছে যে 5,000 টাকা। তাহলে আমরা এই 5,000 টাকাকে এইখান থেকে বিয়োগ করে দেখাবো, কারণ অলিখিত আন্তঃফেরত অবশ্যই আমাদের দেনাদারকে হ্রাস করে আমরা বিয়োগ করলাম। এখন কাজ হচ্ছে আমাদের নতুন কুরিনের কাজটা। নতুন কথাটাই যদি আমাদের উচ্চারিত হয় তাহলে অবশ্যই আমরা এইখানে খুঁজবো, সমন্বয়ে খুঁজবো। তাহলে নতুন কুরিন, এখানে স্পষ্ট বলা আছে যে দেনাদারের 4,000 টাকা আদায়যোগ্য নয়। দেনাদার কাছ থেকে যে টাকাটা আমরা পাবো না সেটাই মূলত কুরিন। আর আমরা এটা যেহেতু এখন আবার নতুন করে জানতে পারলাম যে এখানে কিন্তু অলরেডি একটা কুরিন ছিল এই রেওয়া মিলে, সেটা হচ্ছে পুরাতন। তাহলে আমাদের প্রয়োজন নতুন কুরিন। তাহলে নতুন আমরা এই জায়গায় না খুঁজে অবশ্যই সমন্বয়ে খুঁজবো। তাহলে সমন্বয় কী বলেছে, দেনাদারে 4,000 টাকা আদায়যোগ্য নয়, সেটা আমরা আবার নতুন করে জানতে পারলাম, যার জন্য এটাকে বলবো নতুন কুরিন। তাহলে নতুন কুরিন হচ্ছে 4,000 টাকা। আমরা 4,000 টাকা এখান থেকে মাইনাস করে দেখাবো, মানে বিগ করে দেখাবো। আচ্ছা, তারপরে শুধু খালি একটি আইটেমে বাকি রয়েছে, সেটি হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি। আচ্ছা, নতুন কুরিন সঞ্চিতি নির্ণয় করতে গেলে আমাদের আর একটু ব্যাক পোহাতে হবে। এরকম যে এই নতুন কুরিন সঞ্চিতির আমরা কার উপরে ধরবো সেটা দেখতে হবে আর কি। তাহলে এখানে বলেছে যে অবশিষ্ট দেনাদারের উপর। অবশিষ্ট দেনাদারের উপর আমাদের 10% নতুন কুরিন সঞ্চিতিটা ধার্য করতে হবে। তাহলে এই পার্সেন্টেজ আকারে যেটা আমরা বের করব সেটাকে আমরা নতুন কুরিন ভাববো, কারণ নতুন কুরিন সঞ্চিতি অলওয়েজ পার্সেন্টেজে বলা থাকে এবং এটা আমার নির্ণয় করতে হয়। সেটা একদম অঙ্কে দেওয়া থাকে না, এটাকে পার্সেন্টেজ আকারে বলা থাকে, আমরা সেটা নির্ণয় করে নিই। তাহলে নতুন কুরিন সঞ্চিতিটা আমার ধরতে হবে অবশিষ্ট দেনাদারের উপরে, শুধু দেনাদারের উপরে না। কিন্তু এখানে যে দেনাদারের পরিমাণ ছিল 60, সেই দেনাদারের উপরে ধরলে আমাদের হবে না, কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে যে অবশিষ্ট দেনাদারের উপর আমাদের 10% ধার্য করতে হবে। এই তথ্যগুলো দিয়ে যদি তারা অবশিষ্ট নাও বলতো, তবু কিন্তু আমরা এই অবশিষ্ট দেনাদারের উপরেই এই 10%টা করতাম। তাহলে অবশিষ্ট দেনাদার বলতে বোঝাচ্ছি যে এই কাজগুলো করার পরে যা দাঁড়ালো, এই পর্যন্ত কাজগুলো করার পরে যে মানটা দাঁড়ালো সেই মানের উপর আমাদের 10% করতে হবে। তাহলে যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 70,000, আর এখান থেকে আমাদের 9,000 টাকা আমাদের বিগ করতে হবে। তাহলে 70,000 থেকে যদি আমরা এখন 9,000 টাকা বিগ করি তাহলে অবশ্যই হয়তো আমরা এখানে 61,000 টাকা পাবো, মানে এইটা যোগ করবো এবং এই দুইটা আমরা বাদ দিব। তাহলে আমরা পাবো এই 61,000 টাকা। এই 61,000 টাকার উপরে আমাদের 10% করতে হবে। এখন যা পাবো সেটা হচ্ছে আমাদের নতুন কুরিন। তাহলে এটাকে যদি 10% করি আমাদের হবে 6,100 টাকা। 6,100 টাকা হচ্ছে আমাদের নতুন কুরিন। এখন যদি ক্যালকুলেশনটা করি আমরা খুব অনায়াসে এখন পেয়ে যাবো আমাদের নিট প্রাপ্য হিসাবকে। তাহলে আমাদের এই পুরোটা কাজ করে আমরা পাচ্ছি 54,900 টাকা। আর এটা অবশ্যই আমাদের মাইনাসে রাখতে হবে, কারণ আমাকে এখানে আমরা বিগ চিহ্ন দিয়ে দিয়েছি যে এগুলো আমাদের বিগ আকার থাকবে আর প্রথমটা শুধু যোগ আকার থাকবে। তাহলে আমি আবার বলছি, দেনাদার লিখেছি, তার সাথে যোগ করছি ধার বিক্রয়, তার থেকে আমাদের অলিখিত অন্তঃফেরতের টাকাটা বিগ করেছি, আবার নতুন কুরিনও বাদ দিয়েছি এবং নতুন কুরিন সঞ্চিতিও বাদ দিয়েছি। এই 54,900 টাকায় কি আমরা বলতে পারি এখন নিট